বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টালের পঞ্চম চ্যাপ্টার অর্থাৎ চ্যাপ্টার 5 নিয়ে আলোচনা করব। এই চ্যাপ্টারের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ইলেকট্রিক্যাল সার্কিট। ইলেকট্রিক্যাল সার্কিট হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। এই চ্যাপ্টার থেকে প্রতি পরীক্ষায় অর্থাৎ প্রতি সেমিস্টার ফাইনাল বা মিড টার্মেও একটা ম্যাথ আসে এবং তার সাথে অতি সংক্ষিপ্তর ভিতরেও এখান থেকে এই সার্কিট কাকে বলে বা আদর্শ সার্কিটের বৈশিষ্ট্য কি কি উপাদান থাকে বা সিরিজ সার্কিট প্যারালাল সার্কিটের বৈশিষ্ট্য এগুলো কিন্তু আসে। অর্থাৎ এই চ্যাপ্টারের প্রত্যেকটা টার্মই খুবই ইম্পর্টেন্ট, যেগুলো পরীক্ষায় বারবার আসছে, তোমরা বইয়ে দেখলেই বুঝতে পারবা। তো আমি আশা করব তোমরা এই ইম্পর্টেন্ট চ্যাপ্টারটা খুব মনোযোগ দিয়ে এই ক্লাসটা দেখবা এবং সেই অনুযায়ী তোমরা এটাকে প্র্যাকটিস করবা। তো শুরুতেই আমি ইলেকট্রিক্যাল সার্কিট কি সেটা একটু বলি যে ইলেকট্রিক্যাল সার্কিট বলতে আমরা কি বুঝি। একদম সিম্পল একটা সংজ্ঞা মনে রাখবা যে কারেন্ট চলাচলের যে পথ, অর্থাৎ একটা সোর্সের পজিটিভ থেকে লোড হয়ে তারপরে আবার নেগেটিভে ফিরে আসার যে সম্পূর্ণ একটা পথ, সেই পথকে আমরা বলবো ইলেকট্রিক্যাল সার্কিট বা বাংলায় বৈদ্যুতিক বর্তনী। তোমরা একটা 9-10-এ ফিজিক্সে পড়ে আসছো অবশ্যই। তো বৈদ্যুতিক বর্তনীর হইতে হলে আমরা যেটা বললাম সংজ্ঞায়, সেটা হচ্ছে একটা যদি সোর্স হয় অর্থাৎ একটা ব্যাটারি হয় এবং একটা লোড, সেটা হলো একটা ল্যাম্প বা বাল্ব হতে পারে, এবং এই দুইটাকে কানেক্ট করার জন্য কন্ডাক্টর বা ওয়্যার বা তার, এই তিনটে উপাদান হলেই কিন্তু আমাদের মোটামুটি একটা সার্কিট হয়ে যায়। এখন সার্কিটের আদর্শ রূপ পেতে হলে একটা সার্কিট অর্থাৎ একটা সার্কিট পূর্ণাঙ্গ হতে হলে আরো দুইটা উপাদান এখানে অ্যাড করতে হবে বা থাকতে হবে। তার একটা হচ্ছে কন্ট্রোলিং ডিভাইস বা সুইচ, আর একটা হচ্ছে প্রোটেক্টিভ ডিভাইস বা ফিউজ অথবা সার্কিট ব্রেকার হতে পারে। ফিউজ বা সার্কিট ব্রেকার। তো প্রশ্ন এরকম আসতে পারে যে একটা আদর্শ সার্কিটের উপাদান কয়টি ও কি কি। তাহলে তোমাকে লিখতে হবে যে একটা আদর্শ সার্কিটের উপাদান হচ্ছে 5টি। তার মধ্যে একটি হচ্ছে সোর্স, এক্সাম্পল হতে পারে ব্যাটারি, হতে পারে জেনারেটর। তারপরে হচ্ছে লোড বা লোড হতে পারে কি ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স, যে কোনো অ্যাপ্লায়েন্সে কিন্তু লোড, সেটা হতে পারে একটা ল্যাম্প, হতে পারে একটা ফ্যান বা যে কোনো মোটর, বা হতে পারে ওয়াশিং মেশিন, টিভি, ফ্রিজ, কম্পিউটার, যে কোনো কিছু। এবং এই দুইটা সংযোগ করার জন্য কন্ডাক্টর, এই তিনটা উপাদান। তার সাথে থাকতে হবে অবশ্যই কন্ট্রোলিং ডিভাইস অর্থাৎ সুইচ, যেটা দিয়ে আমরা সার্কিটে কারেন্ট প্রবাহ নিয়ন্ত্রণ করতে পারবো অর্থাৎ অন অফ করতে পারবো। অর্থাৎ এই লোড বা এই ল্যাম্পটা আমার যখন প্রয়োজন তখন আমি এটাকে এই জ্বালাবো, যখন প্রয়োজন নাই তখন আমি এটাকে বন্ধ করে রাখবো। অর্থাৎ যখন ঘুমাবো তখন তো আমি ল্যাম্প অবশ্যই অফ করবো, বা দিনের বেলায় যে কোনো সময় যখনই আমার প্রয়োজন নাই তখন অন অফ করতে হবে যে কোনো লোড, তার জন্য আমার দরকার সুইচ। এরপর দেখো আরেকটা খুবই ইম্পর্টেন্ট একটা উপাদান থাকতে হবে, সেটা হচ্ছে প্রোটেক্টিভ ডিভাইস। সেটা হতে পারে ফিউজ, হতে পারে সার্কিট ব্রেকার। কোনো সার্কিটে ফিউজ থাকে, কোনো সার্কিটে সার্কিট ব্রেকার থাকে, কোনো সার্কিটে বা কোনো বাসার ওয়্যারিং এ দুইটাই থাকে। তো ফিউজটা কি, ফিউজ সম্পর্কে আমরা এই বইয়ের শেষ দিকে আলোচনা করব, সার্কিট ব্রেকার সম্পর্কেও আলোচনা করব। সংক্ষেপে মনে রাখো যে ফিউজ বা সার্কিট ব্রেকার হচ্ছে এমন একটা ডিভাইস যেটা বৈদ্যুতিক সার্কিটে যে কোনো কারণে যদি ওভার কারেন্ট হয়, অর্থাৎ কেউ যদি বৈদ্যুতিক সার্কিটে হাত দেয় সে শক যাতে না পায়, অথবা বজ্রপাত বা অন্য কোনো কারণে যদি সার্কিটের কারেন্ট বা ভোল্টেজ অনেক বেড়ে যায়, সেই ক্ষেত্রে এই সার্কিটের যে সংযুক্ত অন্যান্য গুরুত্বপূর্ণ লোডগুলো বা অ্যাপ্লায়েন্সগুলো আছে, যেমন টিভি আছে, ফ্রিজ আছে, এগুলো যাতে নষ্ট না হয়, পুড়ে না যায়, এই জন্য এদেরকে রক্ষা করার জন্য আমরা একটা ডিভাইস ব্যবহার করি, যেটাকে আমরা বলি প্রোটেক্টিভ ডিভাইস বা বাংলায় রক্ষণ যন্ত্র বলে। সেটা হতে পারে ফিউজ, হতে পারে সার্কিট ব্রেকার। তো ফিউজ কিভাবে কাজ করে, সার্কিট ব্রেকার কিভাবে এই রক্ষার কাজটা করে, সেটা আমরা এই রিলেটেড যে চ্যাপ্টার আছে সেখানে গিয়ে আলোচনা করব। আজকে এখান থেকে তোমাদের যেটা ভালোভাবে মনে রাখতে হবে সেটা হচ্ছে যে একটা সার্কিটের সংজ্ঞা কি এবং আদর্শ সার্কিট কি কি উপাদান থাকে, বা আদর্শ সার্কিটের উপাদান কয়টি কি কি, এটা হলেই এনাফ। এরপরে দেখো আমরা সার্কিট বললাম যে সার্কিট একটা
কারেন্ট চলাচলের সম্পূর্ণ পথ। তো একটা সার্কিটে তো আসলে একটা লোড থাকবে না, এখানে আমরা যদিও আদর্শ সার্কিটে একটা লোড দিয়ে দেখাইছি, অর্থাৎ যে সবগুলো উপাদান একটা দিয়ে দেখাইছি। এখন একটা সার্কিটের লোড একাধিক থাকতে পারে, ফ্যান থাকতে পারে, বাল্ব 2টা 3টা 5টা 100 থাকতে পারে, ফ্যান অনেকগুলো থাকতে পারে, এই তোমার ফ্রিজ থাকতে পারে, টিভি থাকতে পারে। একইভাবে একটা সার্কিটে সংযুক্ত একাধিক সোর্সও থাকতে পারে, একাধিক ব্যাটারি থাকতে পারে, বা একাধিক জেনারেটর, একাধিক জেনারেটিং স্টেশন থাকতে পারে। প্রত্যেকটাকে নিয়ন্ত্রণ করার জন্য একাধিক সুইচ অবশ্যই থাকবে, একাধিক ফিউজ থাকবে। তো এইগুলোর সংযোগের উপর ভিত্তি করে সার্কিটের শ্রেণীবিভাগ করা আছে। হ্যাঁ, অর্থাৎ সার্কিট গেল, আদর্শ সার্কিট গেল, এরপর সার্কিটের শ্রেণীবিভাগ বা ক্লাসিফিকেশন অফ সার্কিট। তো সার্কিট মনে রাখতে হবে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে সার্কিটের শ্রেণীবিভাগ আছে, যেমন এসি সার্কিট, ডিসি সার্কিট। তো আমরা মূলত ডিসি সার্কিট নিয়ে এখানে আলোচনা করব। এটা হচ্ছে কারেন্টের উপরে ভিত্তি করে শ্রেণীবিভাগ, অর্থাৎ অল্টারনেটিং কারেন্ট না ডাইরেক্ট কারেন্ট তার উপরে। কিন্তু সার্কিটের লোডগুলো, শুধু লোডগুলো কিভাবে সংযুক্ত থাকবে পরস্পরের সাথে, একটার সাথে আরেকটা কিভাবে সংযুক্ত থাকবে, তার উপর ভিত্তি করে সার্কিটকে মোটামুটি 3 ভাগে ভাগ করা হয়, যার মধ্যে একটা হচ্ছে সিরিজ সার্কিট। দেখো, সার্কিট কথাটাকে সংক্ষেপে আমরা সিকেটি লিখবো, বুঝতে হবে তোমাদের। তো একটা হচ্ছে সিরিজ সার্কিট, একটা হচ্ছে প্যারালাল সার্কিট, আর একটা হচ্ছে মিশ্র সার্কিট বা মিক্স সার্কিট। অর্থাৎ সিরিজ এবং প্যারালাল উভয় ধরনের সংযোগ যে সার্কিটের মধ্যে থাকবে সেই সার্কিটকে আমরা বলবো মিশ্র সার্কিট। তো দেখো, সিরিজ সার্কিট কোনটা হবে? আচ্ছা, আর এই সিরিজ সার্কিট, প্যারালাল সার্কিট কথা দুটো ইংলিশ, আমাদের বইয়ে বাংলায় লিখলেও ইংলিশ শব্দগুলোই ব্যবহার করছে। তোমরা এর আগে এগুলো হয়তোবা সমান্তরাল বর্তনী, শ্রেণী বর্তনী এভাবে পড়ে আসছো। তো এখানে এই সিরিজ আর প্যারালাল কথাটা তোমরা মনে রাখবা, মুখস্থ করে নেবা। তাহলে দেখো, কোন সার্কিটকে আমি সিরিজ সার্কিট বলবো? বিভিন্ন ধরনের সংজ্ঞা আসতে পারে। যেমন একটা সংজ্ঞা এরকম হতে পারে যে সার্কিটে লোড গুলো বা লোড রেজিস্ট্যান্স গুলো একটার পর একটা পরপর সংযুক্ত থাকে তাকে সিরিজ সার্কিট বলে। অথবা কোন সার্কিট এরকম বলতে পারে যে প্রথম লোডের শেষ প্রান্ত দ্বিতীয় লোডের শুরু প্রান্ত, আবার দ্বিতীয় লোডের শেষ প্রান্ত তৃতীয় লোডের শুরু প্রান্ত, এইভাবে সংযুক্ত হয়ে যে সার্কিট গঠিত হয় তাকে সিরিজ সার্কিট বলে। অথবা আরেকটা সংজ্ঞা হতে পারে, এই সংজ্ঞাটাই সবচেয়ে হয়তোবা সহজ লাগবে, যে সার্কিটের সবগুলো লোডের মধ্যে কারেন্ট প্রবাহের একটি মাত্র পথ থাকে তাকে সিরিজ সার্কিট বলে। তোমার কাছে যেটা সহজ মনে হয় তুমি সেটা মুখস্থ রাখবা। এরপরে দেখো প্যারালাল সার্কিট। প্যারালাল সার্কিটের সংজ্ঞাটা এরকম বইয়ে আসতে পারে যে সার্কিটের সবগুলো লোডের এক প্রান্ত, হ্যাঁ ধরো এইটা এক প্রান্ত, না এই এক প্রান্ত, এইগুলো সব ধরো এক প্রান্ত, একদিকে ধরো 2 বা এদিকে x এদিকে y, সবগুলো প্রান্ত একটা সাধারণ বিন্দুতে যদি সংযুক্ত থাকে এবং অপর প্রান্ত যদি অপর আরেকটা সাধারণ বিন্দুতে সংযুক্ত থাকে, তাহলে সেই সার্কিটকে আমরা বলবো প্যারালাল সার্কিট। এই যে সার্কিটের চিত্রটা তোমরা দেখতে পাচ্ছ, এই সার্কিটটা আর এই সার্কিটটা কিন্তু সেম, দেখতে একটু আলাদা হলেও মূলত এইটা এখানে সংযুক্ত করা আর এখানে সংযুক্ত করা একই কথা, একই পয়েন্টে আছে এগুলো। হ্যাঁ, মাঝখানে কোনো কিন্তু লোড নাই বা রেজিস্ট্যান্স নাই। তাহলে এটা গেল একটা তোমার কি বলে সংজ্ঞা। আর একটা সংজ্ঞা হতে পারে যে সার্কিটে কারেন্ট প্রবাহের পথ ভিন্ন ভিন্ন থাকে, অর্থাৎ প্রত্যেকটা লোডে আলাদা আলাদা কারেন্ট প্রবাহিত হওয়ার পথ থাকে, সেই সার্কিটকে প্যারালাল সার্কিট বলে। যে সংজ্ঞাটা তোমার কাছে পছন্দ হয় তুমি সেটাই মনে রাখবা। এরপরে বেশি ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে যে সিরিজ সার্কিটের বৈশিষ্ট্য এবং প্যারালাল সার্কিটের বৈশিষ্ট্য। মিশ্র সার্কিট এর মধ্যে চলে আসবে যেহেতু এই দুইটার সমন্বয়। তো সিরিজ সার্কিটের যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে কি, দেখো সিরিজ সার্কিটে আমাদের যেহেতু বললাম যে কারেন্ট প্রবাহের একটাই পথ, তার মানে এই সার্কিটে মোট যে কারেন্ট, সেই কারেন্টই কিন্তু প্রত্যেকটা শাখার মধ্যে ঘুরে আবার এই সোর্সের কাছে চলে আসবে। এই জায়গাটা একটু আলো রিফ্লেক্ট করতে পারে, লাইটটা এই বরাবরে আছে, আসলে দেখা যাচ্ছে কিনা আমি সঠিক জানি না। তো এখানে R1 R2 R3 তিনটা রেজিস্ট্যান্স, লোড রেজিস্ট্যান্স সংযুক্ত আছে, একটা ব্যাটারি সোর্স আছে V। এখান থেকে আমরা ধরে নিচ্ছি I কারেন্ট প্রবাহিত হচ্ছে এই লোডের মধ্যে। তাহলে I পরিমাণ কারেন্ট যদি টোটাল এই সার্কিটের থাকে, সেই কারেন্টই কিন্তু এই R1 R2 R3 প্রত্যেকটার মধ্যে থেকে ঘুরে আবার এখানে চলে আসবে। তাহলে আমরা গাণিতিকভাবে লিখতে পারবো I বা IT সমান, যদি IT ধরি মোট কারেন্ট, IT সমান লিখতে পারবো I1 ইকুয়াল লিখতে পারবো I2 ইকুয়াল I3, অর্থাৎ
I1 যা হবে I2 ও তাই হবে, I3 ও তাই হবে, এবং তার সবগুলোই মোট কারেন্টের সমান হবে। তাহলে আমরা বুঝলাম যে সিরিজ সার্কিটে সবগুলো শাখায় কারেন্ট সমান থাকে এবং মোট কারেন্টের সমানই সব শাখায় একই কারেন্ট থাকে। এরপরে দেখো ভোল্টেজটা কিরকম হবে। সিরিজ সার্কিটে অবশ্যই ভোল্টেজ ভাগ হয়ে যায়। এইখানে যদি ভি পরিমাণ ভোল্টেজ আমরা দেই, তাহলে সেই ভোল্টেজ এই প্রত্যেকটা লোডে আলাদা আলাদা হয়ে যাবে, অর্থাৎ ভাগ ভাগ হয়ে যাবে। প্রথমটায় বেশি, তারপরটা একটু কম, তারপরটা একটু কম, বা এরকম যে কোনো ভাবে কম বেশি হয়ে আর কি যাবে। তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারবো যে মোট যে ভোল্টেজ সেটাই তিনটার মধ্যে ড্রপ হওয়া ভোল্টেজের যোগফলের সমান হবে, অর্থাৎ ভিটি ইকুয়াল টু ভি1 প্লাস ভি2 প্লাস ভি3। এরকম সমীকরণ আকারে তোমার লিখে দিতে হবে, বাংলায় তাত্ত্বিক কথাটাও লিখে দিতে হবে যদি বৈশিষ্ট্য আসে। এরপরে সিরিজ সার্কিটের মোট রেজিস্ট্যান্স কত হবে। একটা সিরিজ সার্কিটে যদি তিনটে শাখা থাকে এবং তাদেরকে যদি আমি R1 R2 R3 দ্বারা ইন্ডিকেট করি, তাহলে তাদের মোট রেজিস্ট্যান্স RT হবে, তাদের সরাসরি বীজগণিতিক যোগফল, অর্থাৎ মোট রেজিস্ট্যান্স হবে R1 প্লাস R2 প্লাস R3। এরপরে আসো প্যারালাল সার্কিটে। প্যারালাল সার্কিটের বৈশিষ্ট্যগুলো দেখো আমি এর পাশে লিখে রাখছি। প্যারালাল সার্কিটে কারেন্টের যে সিরিজের বৈশিষ্ট্য, প্যারালাল সার্কিটে সেটা হবে ভোল্টেজের বৈশিষ্ট্য। সিরিজ সার্কিটে যেটা ভোল্টেজের বৈশিষ্ট্য, প্যারালাল সার্কিটে সেটা হবে কারেন্টের বৈশিষ্ট্য। অর্থাৎ এখানে ভোল্টেজ ভাগ হয়ে গেছে, প্যারালাল সার্কিটে সেটা কারেন্ট ভাগ হয়ে গেছে। অর্থাৎ প্যারালাল সার্কিটে প্রত্যেক শাখায় আলাদা আলাদা কারেন্ট ভাগ হয়ে যায়, সংজ্ঞার ভিতরেই আমরা বলেছিলাম। তো ভাগ হয়ে গেলে মোট কারেন্ট হবে প্রত্যেকটা শাখার কারেন্টের যোগফলের সমান। দেখো IT ইকুয়াল I1 প্লাস I2 প্লাস I3। আবার সিরিজ সার্কিটে যেমন কারেন্ট প্রত্যেকটা সমান থাকে, প্যারালাল সার্কিটে সেরকম ভোল্টেজ সমান থাকে। যার জন্য দেখো এখানে VT ইকুয়াল V1 ইকুয়াল V2 ইকুয়াল V3। আর রেজিস্ট্যান্সটা এখানে সরাসরি যোগ হয়, এখানে ইনভার্স আকারে যোগ হয়, অর্থাৎ মোট রেজিস্ট্যান্সের উল্টা বা 1/RT ইকুয়াল টু হবে 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3। এই তিনটা বৈশিষ্ট্য মোস্ট ইম্পর্টেন্ট। এই তিনটা বৈশিষ্ট্য অবশ্যই মনে রাখতে হবে, কারণ এগুলো অঙ্ক করার ক্ষেত্রে আমাদের লাগবে। এবং এই বৈশিষ্ট্যগুলো আমরা ম্যাথমেটিক্যালি তো লিখবই, এছাড়া এগুলো আমরা কিন্তু এই দিয়ে প্রমাণ করব। ল্যাবে আমরা এগুলো মিটার সংযোগ করে, পাওয়ার সাপ্লাই সংযোগ করে এগুলো আমরা যাচাই করবো যে ঠিক আছে কিনা আসলে। তো এই গেল মোটামুটি তিনটা বৈশিষ্ট্য। এছাড়া আরো দুই একটা বৈশিষ্ট্য তোমরা এর সাথে পড়বা, যেমন সিরিজ সার্কিট একটা মাত্র সুইচ দিয়ে সবগুলো লোড কন্ট্রোল করা যাবে বা কন্ট্রোল করতে হবে। একটা সুইচ দিলেই সবগুলো লোড অফ হবে অথবা অন হবে, আলাদা আলাদা কন্ট্রোলিং এর সিস্টেমই নাই। কিন্তু প্যারালাল সার্কিট আমরা আলাদা আলাদা কন্ট্রোল করতে পারি। দেখো যদি প্যারালাল সার্কিটে এখানে একটা সুইচ লাগাই, তাহলে শুধু এই লোডটাই নিয়ন্ত্রণ হবে। হ্যাঁ, এখানে লাগালে এটা নিয়ন্ত্রণ হবে, এখানে লাগালে এটা নিয়ন্ত্রণ হবে। অর্থাৎ আমি চাইলে আলাদাভাবে এটাকে অন অফ করতে পারবো, এটাকেও পারবো, এটাকেও পারবো। আবার যদি চাই সবগুলোকে একসাথে অন অফ করবো, তাও পারবো। এখানে যদি সুইচ লাগাই দিই, তাহলে কোনোটাই কারেন্ট যাবে না। তো এভাবে প্যারালাল সার্কিটের প্রত্যেকটা লোডকে আমরা আলাদা আলাদাভাবে নিয়ন্ত্রণ করতে পারি। এটা একটা বৈশিষ্ট্য, সিরিজ সার্কিটে সেটা পারি না। আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে প্যারালাল সার্কিটের যে কোনো একটা লোড যদি নষ্ট বা অকেন্দ্র বা বিচ্ছিন্ন হয়ে যায় লাইন থেকে, তাইলেও বাকি লোডগুলো কাজ করবে বা চলবে বা চালু থাকবে। কিন্তু সিরিজ সার্কিটে যে কোনো একটা যদি অকেন্দ্র হয়ে যায়, তাহলে বাকিগুলো কাজ করতে পারবে না, কারণ কারেন্ট প্রবাহিত হবে না। যেহেতু কারেন্ট যাওয়ার পথে একটা যদি বাধা থাকে, মানে বিচ্ছিন্ন থাকে, ডিসকানেক্ট থাকে, তাইলে কোনো লোডেই কারেন্ট প্রবাহিত হবে না। তো এই গেল আমাদের বৈশিষ্ট্য। এই পাঁচটা বৈশিষ্ট্য মনে রাখলে মোটামুটি হবে আশা করি। এর বাহিরে আর তেমন কোনো ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য নাই। দুই একটা বৈশিষ্ট্য বই আরো থাকতে পারে, সেগুলো তোমরা পড়ে নিও। তবে দুইটা পাঁচটা বৈশিষ্ট্য লিখলেই মোটামুটি হয়ে যায় আর কি। এখন দেখো এই চ্যাপ্টার থেকে আমরা বলছি যে এই চ্যাপ্টার থেকে ম্যাথ ইম্পর্টেন্ট, যার জন্য আমরা এখানে একটা ম্যাথ করব, সহজ একটা ম্যাথ করব। একটু ভালোভাবে মনোযোগ দাও, সবাই খুব মনোযোগী হও। এদিকে আমি একটা ম্যাথ তোমাদেরকে করে দেখাই দেব, খুব সিম্পল ম্যাথ, ইম্পর্টেন্ট ম্যাথ, যে ম্যাথগুলো আমাদের পরীক্ষায় আসতে পারে, এই টাইপের একটা ম্যাথ আমি দেখাবো। হ্যাঁ, সবগুলো ম্যাথ তুমি এই একটা ম্যাথ পারলে সব ম্যাথ পারবা আশা করি। দেখো বোর্ডে জায়গা ছিল না, যার জন্য আমি বোর্ডে এই ফিগারগুলো কাট করে রাখতে পারলাম না, তাহলে সময় কম লাগতো। এখন যেহেতু এই নতুন আঁকাইতে হচ্ছে, একটু সময় যাবে। তোমাদের বইগুলো এই টাইপের একটা অঙ্ক আছে, হুবহু এরকম অঙ্ক আছে, আমি সেটাই করাই দিচ্ছি যাতে তোমাদের ধরতে সুবিধা হয়। মানগুলো আমি সেম রাখতেছি। হ্যাঁ, দেখো এখানে একটা মিশ্র সার্কিট দেয়া আছে।
অবশ্যই ম্যাথ আসলে সাধারণত মিশ্র সার্কিটের ম্যাথই আসবে, শুধু সিরিজ শুধু প্যারালাল এগুলো তো পারবাই মিশ্র পারলে। তাহলে এখানে দেখো একটা মিশ্র সার্কিট আছে, যে সার্কিটে দুইটা তিনটা দুইটা পাঁচটা লোড আছে এবং এখানে একটাই সোর্স আছে, যে সোর্সের ভোল্টেজ হচ্ছে 60 ভোল্ট। আর এখানে বিভিন্ন রেজিস্ট্যান্স, লোডের রেজিস্ট্যান্স গুলো দেয়া আছে। তো আমাদের এখান থেকে মোট কারেন্ট বের করতে হবে। মোট কারেন্ট বের করতে হলে অবশ্যই আগে মোট রেজিস্ট্যান্স বের করতে হবে, এর সাথে এই শাখার কারেন্ট কত সেটা বের করতে হবে। হ্যাঁ, এই শাখার কারেন্টটা আমরা বের করা শিখবো। তো এই শাখার কারেন্টকে আমি ধরলাম I5 ওহম, যেহেতু এখানে 5 ওহম রেজিস্ট্যান্স। খেয়াল করো I5 ওহম সমান হট, এটাই খেয়াল করো। তাহলে আমরা বের করব মোট রেজিস্ট্যান্স, মোট কারেন্ট এবং মোট কারেন্ট এবং এই শাখার কারেন্ট। তাহলে মোট কারেন্ট যদি আমি বের করতে চাই কোন শাখা কোন সার্কিটের, তাহলে আগে আমাকে করতে হবে কি, আগে আমার করতে হবে ওই সার্কিটের মোট রেজিস্ট্যান্সটা বের করতে হবে। কারণ কি আমরা জানি কারেন্ট ইকুয়াল টু V/R। তাহলে মোট কারেন্ট যদি বের করতে চাই, মোট ভোল্টেজ আমার দেয়া আছে, তাহলে মোট রেজিস্ট্যান্স দরকার। তাহলে কিন্তু ওহমের সূত্র দিয়ে আমি কারেন্টটা বের করে ফেলতে পারবো। তাহলে দেখো এই সার্কিটের মোট রেজিস্ট্যান্স আমি কিভাবে বের করব। কোন সার্কিট সিম্পলিফাই করার জন্য বা এর সমতুল্য রেজিস্ট্যান্স বা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বা মোট রেজিস্ট্যান্স নির্ণয় করার জন্য আমাদের মনে রাখতে হবে যে সোর্সের বিপরীত দিক থেকে ক্যালকুলেশন করে করে আস্তে আস্তে আমরা সোর্সের দিকে যাব। সোর্সের বিপরীত দিক থেকে ক্যালকুলেশন করে করে সোর্সের দিকে যাব। তাহলে এখানে আমাদের একদম শেষে দেখো দুইটা শাখা আছে 6 এবং 3, এই দুইটা আছে কি প্যারালালে, তার সাথে আরেকটা আছে 18 ওহম, এটা আছে এর সাথে সিরিজে। এই দুইটাকে আমরা ক্যালকুলেশন করি। দেখো আমরা বলছি যদি প্যারালাল থাকে তাহলে উল্টায়ে যোগ করতে হয়। তো উল্টায়ে যদি যোগ করি, তারপর লসাগু করি, তারপর যদি আবার উল্টায়ে দিই, তাহলে এই দুইটার মধ্যে যে রেজিস্ট্যান্সটা আসবে সেটা এই দুইটার গুণফল ডিভাইডেড বাই এই দুইটার যোগফল করলেই হয়ে যাবে। হ্যাঁ, তোমরা আলাদা আলাদা ভাবে এভাবে 1/RT = 1/R1 + 1/R2 ধরে করবা, তারপর লসাগু করে যেভাবে আসে করবা, অথবা ক্যালকুলেটর ইনভার্সিভে করবা, সমস্যা নাই। তাহলে এটা দেখো 3 6 18 ডিভাইডেড বাই 9 = 2 ওহম। অর্থাৎ এই দুইটা শাখার সমন্বয়ে এই দুইটা শাখার প্যারালাল ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স যেটা আসতেছে সেটা আসতেছে 2 ওহম। তাহলে ধরো এই দুটার কাজ শেষ। আমি নতুন যদি সার্কিটটা এই অবস্থায় আঁকাই তাহলে এরকম হয়ে যাচ্ছে সার্কিটটা। হ্যাঁ, এখন দেখো এই অবস্থায় সার্কিটটা যে আছে অর্থাৎ 18 ওহম এবং 2 ওহম, এই দুইটা পরস্পর কিভাবে আছে সিরিজে, কারণ এখানে কারেন্ট প্রবাহের একটাই পথ দেখা যাচ্ছে। তাহলে আমরা বললাম যদি সিরিজে দুইটা রেজিস্ট্যান্স বা তিনটা রেজিস্ট্যান্স যাই থাকে, তাহলে তাদের মোট রেজিস্ট্যান্স হবে কি সরাসরি বীজগাণিতিক যোগফল। তাহলে 18 + 2 = 20 ওহম। তাহলে দেখো এখন কিন্তু এই দুইটা মিলে একটা হয়ে গেছে। তো সেই একটা যে রেজিস্ট্যান্স হয়ে গেছে সেটা আমি এখানে আঁকাইলাম, ওটাকে আর আঁকাইলাম না। তাহলে এটা হয়ে যাবে কত 20 ওহম। এখন দেখো এই 20 আর এই 5 আগের মতো প্যারালালে আছে না, কারণ এখানে কারেন্ট এসে এদিকে এক ভাগ যাচ্ছে এদিকে এক ভাগ যাচ্ছে, তার মানে কি ভাগ হয়ে যাচ্ছে। তো কারেন্ট যখনই ভাগ হবে তখনই বুঝতে হবে এটা প্যারালাল। প্যারালাল হিসাব কি উপরের মতন দেখো 5 × 20 ডিভাইডেড বাই 5 + 20, তাহলে এটা কত হচ্ছে 100/25, তার মানে 4। খেয়াল করো, তাহলে এই দুইটা মিলে এখন আমার হয়ে যাচ্ছে একটা শাখা এবং তার রেজিস্ট্যান্স হচ্ছে 4 ওহম। 4 ওহম। তাহলে এখন দেখো বাকি থাকলো এই 2 আর এই 4, শুধু 4 আর 2 মিলে হবে কত সিরিজ। তাহলে 4 + 2 = 6 ওহম। ওকে, তাহলে আমরা মোট রেজিস্ট্যান্স পেয়ে গেলাম। এটাই এই সার্কিটের মোট রেজিস্ট্যান্স, অর্থাৎ RT = পেলাম আমরা 6 ওহম। তাহলে মোট কারেন্ট কত হবে দেখো, ওই সূত্র অনুযায়ী V দেয়া আছে 60 আর R পেলাম 6, তাহলে এটা কত আসতেছে 10 অ্যাম্পিয়ার, তাই না? এখন দেখো এইখানে মোট কারেন্টটা আমরা পাইলাম 10 অ্যাম্পিয়ার, কিন্তু আমাদের চাইছে কি মোট কারেন্টের সাথে আমাদের একটু আরেকটা জিনিস চাইছে, সেটা হচ্ছে 5 ওহম রেজিস্ট্যান্সের কারেন্ট চাই, ভোল্টেজ ড্রপ চাইছে। আচ্ছা যাই চাক, যদি ভোল্টেজ ড্রপ চাই তাও আমরা আগে কারেন্ট বের করব, তারপরে V = I এর সূত্র দিয়ে এখানে এই ভোল্টেজটা বের করব। তাহলে খেয়াল করো, যদি কোনো একটা শাখার কারেন্ট বের করতে বলে, নির্দিষ্ট কোনো একটা শাখার অর্থাৎ মোট কারেন্ট বের করার পর যদি কোনো একটা শাখার কারেন্ট বের করতে বলে, তাহলে আমাদের যেটা করতে হয়
এখানে ছিল কত 5, তাই না? 5 ছিল, আর এদিকে টোটালটা মিলে আমাদের আসছিল হলো 20 আসছিল। তাহলে দেখো সেই ক্ষেত্রে আমাদের সূত্রটা কি হবে? সেক্ষেত্রে সূত্রটা হবে মানে কারেন্ট ডিভাইডার যে রুল, যখনই শাখা প্যারালাল হবে তখন তো কারেন্ট ভাগ হবে। তাহলে ধরো এটা I1, এটা I2, এখান থেকে মোট কারেন্ট যাচ্ছে I, তাহলে এখানে R1, এখানে R2 রেজিস্ট্যান্স। তাহলে দেখো এই অবস্থায় যদি আমরা এখানে কারেন্ট বের করতে চাই, তাহলে আমাদের সূত্রটা হচ্ছে মোট কারেন্ট ইনটু বিপরীত শাখার রেজিস্ট্যান্স ডিভাইডেড বাই দুইটা রেজিস্ট্যান্সের যোগফল। তাহলে দেখো একইভাবে যদি I2 চাই তাহলে ওই একই সূত্র হবে, অর্থাৎ মোট কারেন্ট বিপরীত শাখার রেজিস্ট্যান্স। I2 চাইলে বিপরীত শাখা 1 R1, নিচে দুইটা শাখার যোগফল একই। এখন খেয়াল করো, তাহলে আমি এই শাখার কারেন্ট বের করব, বিপরীত শাখায় আমার আছে 20 ওহম। তাহলে এই শাখার কারেন্ট যদি আমি বের করতে চাই, ধরো I5 ওহম, মোট কারেন্ট পেলাম কত আমরা 10, বিপরীত শাখার রেজিস্ট্যান্স আছে 20, দুই শাখার রেজিস্ট্যান্সের যোগফল হবে 25। তাহলে এটা আসতেছে কত 200 ডিভাইডেড বাই 25, তাহলে এটা আসতেছে 8 এম্পিয়ার। তাহলে দেখো এখান থেকে কারেন্ট আসবে 8 এম্পিয়ার। ভালো করে খেয়াল করো, এই শাখায় কারেন্ট আসবে 8 এম্পিয়ার, আর 2 এম্পিয়ার যাবে ওইদিকে, যেহেতু এদিকে রেজিস্ট্যান্স কম, কারেন্ট বেশি, রেজিস্ট্যান্স বেশি, কারেন্ট কম যাবে। এখন দেখো আমাদের চাইছে ভি, এখানে I না V5 ওহম চাইছে, অর্থাৎ এইখানে ভোল্টেজ ড্রপ। তাহলে ভোল্টেজ ড্রপ আমরা সমান কি জানি? V সমান জানি IR। তাহলে এইখানে কারেন্ট এবং এখানে রেজিস্ট্যান্স যোগ করলে এখানে ভোল্টেজ পাওয়া যাবে। তাহলে V পাইলাম আমরা, V বের করব, 8 পাইলাম হলো আমরা, কারেন্ট পাইলাম I পাইলাম 8, আর R দেয়া আছে এখানে 5। তাহলে 5 × 8 মানে কি 40, তার মানে 40 ভোল্ট এই রেজিস্ট্যান্সের মাঝখানে 40 ভোল্ট পাওয়া যাবে। হ্যাঁ, 40 ভোল্ট পাওয়া যাবে। তাহলে দেখো দুইটা অ্যানসার হয়ে গেল আমাদের, একটা 40 ভোল্ট আর একটা হলো কারেন্ট 10 এম্পিয়ার। তো এখান থেকে এই টাইপের একটা অঙ্ক আশা করা যায় আসবে পরীক্ষায়। তোমরা যদিও একটু দ্রুত করানো হয়ে গেল, যেহেতু ভিডিও বড় হয়ে গেলে আবার আপলোড করতে বা ভিডিও ধারণ করতে মোবাইলে সমস্যা হয়। তো আশা করি তোমরা একটু ভালো করে দেখলে, দুই একবার দেখলে বুঝতে পারবা। আর যদি তারপরে সমস্যা হয় নেক্সট দিন না হয় আরেকটা অঙ্ক করাই দেবো। আজকে তো অনেক থিওরি পড়ানোর পরে অঙ্কটা করাইলাম, এই জন্য একটু বেশি তাড়াতাড়ি করানো লাগলো। তো আশা করি তোমরা বুঝতে পারবা, তারপরে অনেকে বুঝতে পারবা যারা একটু ব্রিলিয়ান্ট। তো আজকের মতো এখানে শেষ করে দিচ্ছি, সবাই ভালো থাকবা, খোদা হাফেজ।